তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। অন্য কোন কারণ? পেটে ব্যথা, পিরিয়ড? তাজিন বাক্য শেষ করতে পারল না। তানিয়ার নাক লাল হয়ে এলো, লাজে রক্তিম হলো গাল। দ্রুততার সাথে থেমে থেমে বলে, আসলে পার্স আনতে ভুলে গেছি। পার্স ছাড়া তো প্রবেশ মুশকিল। তাসিন তানিয়ার কথায় ফোঁস করে শ্বাস ছাড়ে। এইটুকু কথায় মেয়েটার এত চিন্তিত। তাসিন চুল ব্যাকব্রাশ করে বলে, লাইক সিরিয়াসলি? এইটুকু কথা এত ভাবতে হবে কেন? লাগবে না পাস, চলো আমার সাথে। কিন্তু এটা ঠিক নয়। আসতে বলেছি। শিফা, আসো আমার সাথে। শিফা অবাক হয়, কিন্তু তার থেকে বেশি আনন্দিত হয় তিন বান্ধবী। তাসিন হুট করেই করে বসে এক কাজ। ঘাম মুছে দাও আমার। জি। তোমার রুমাল দিয়ে আমার ঘামটা মুছে দাও। তানিয়ার হাতের দিকে তাকিয়ে বলে, একদম স্পষ্ট কথা তাসিনের। তানিয়া একবার আশেপাশে তাকায়। দূরে দাঁড়িয়ে তার তিন বান্ধবী নিজেদের মধ্যে কথা বলা বলি করলেও তাদের নজর তানিয়ার দিকে। মিটিমিটি হাসছে তিনজনই, বুঝছে অনেক কিছুই। তানিয়া কম্পিত হাতে নিজের রুমাল দিয়ে তাসিনের কপাল গাল মুছে দেয়। তাসিনের নজর তখন স্থির তার প্রেয়সীর দিকে। মোছার শেষ হলে তাহসিন অমায়িক হাসে। তানিয়ার অন্তর্দুলি ওঠে, সুন্দর হাসি। হঠাৎ তাহসিন বলে ওঠে, তুমি বলেছিলে তোমার নাকি সেরকম রাগ হয় না যেমনটা আমার হয়, কিন্তু কেউ একজন রাগের বশে বিবেচনা না করেই এক নির্দোষ ব্যক্তির গালে চড় মেরেছিল, সেটা কি মনে আছে? তাহসিনের কথাটি পুরোপুরি বুঝে আসতে কিছুটা সময়ই লাগে, কিন্তু যখন বোধগম্য হয় তখন নতজান হয় মেয়েটা। আবারও আবারও কাজ করে অপরাধ বোধ। তাহসিন ঘাড় কাত করে টানিয়ে মিনমিন কঞ্চে বলল, ওটার জন্য মাফ চেয়েছি, আর কি করতে হবে? আমার হয়ে যেতে হবে। তাহসিনের নিগুট কণ্ঠ একদম বুকে লাগার মতন সাপ বলে। তানিয়া টান টানা চোখ করে তাকায়। তাহসিন এবার উঠেই দাঁড়ায়, ইশারায় বোঝায় তার সাথে আসতে তাদের। ছাত্রছাত্রীদের দল যেন মৌমাছির ঝাঁক লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বিশাল গেটের সামনে। পাশ দেখিয়ে তাদের প্রবেশ করানো হচ্ছে, কিন্তু তাহসিনের সাথে চার বান্ধবী যেন রাজপথেই হেঁটে গেল। আশেপাশে সমস্ত ছেলেমেয়েরা তাদের দিকে তাকিয়ে এলো, না পাস না লাইন। কেউ কেউ বলা বলি করলো এইটা সেটা। সবার সম্মুখে দৃষ্টি থেকে ভেতরে চলে গেল চারজনে। তাহসিন একেবারে তাদেরকে বসিয়ে এলো অডিটোরিয়ামের বেলকুনির চারটে সিটে। ধীরে ধীরে সময় গড়ালো, শুরু হলো অনুষ্ঠান। নানান অভিনয়, নৃত্য এবং স্যার ম্যামদের গুরুত্বপূর্ণ বক্তৃতা দ্বারা চলল সম্প্রদান। প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের গিফট ফুল দিয়ে তাদের নবীনবরণ অনুষ্ঠান করা হলো। শিফার চোখ গেল স্টেজের পাশে আরিশ দাঁড়িয়ে, দৃষ্টি তার দিকে। আকাশি পাঞ্জাবি আর অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট পরনে তার, আহা কি শতনু লাগছে তাকে। কিন্তু পরক্ষণে তার দৃষ্টি গেল আরিশের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। একদম আরিশের দেহ ঘেঁষে দাঁড়িয়ে আছে, পরনে হলদে জর্জেট শাড়ি। কামিনী লাগছে মেয়েটাকে, পাশাপাশি মানাচ্ছে দুইজনকে। শিফা একবার নিজের দিকে তাকালো, গোল গাউন পরা, মাথায় দেওয়া হিজাব, হাইটও কম। শিফার অন্তর হঠাৎ অসুস্থ হলো, ভারী নিঃশ্বাস ফেলেছে। তার ভাবনায় ছিল আরিশ তার মনের মানুষ। হঠাৎই ছোট্ট চিত্তর শহর জুড়ে ছড়িয়ে পড়েছিল অদ্ভুত ঘ্রাণ। শিফা ছোট্ট ঠোক গিলে মাথা নিচু করে সবাই স্থান ত্যাগ করে বেলকুনির সিটে যাওয়ার পথে শিফার পাশাপাশি হাঁটা দুই মেয়ের কণ্ঠস্বর চেঁচামেচির মাঝেও কানে আসে তারা বলা কওয়া করছে, সত্যি আমিও স্যারের প্রথম ক্লাস থেকে আমি তো ওনার প্রেমে পড়ে গেছি। জানি না রে, কিন্তু 2 দিন আগে ওই মেয়েটার সাথে ওনাকে দেখেছি, নানু বাড়ি থেকে বাড়ি ফেরার পথে চা খাচ্ছিল দুজন মিলে। হ্যাঁ সত্যি। কথাগুলি কর্ণ কুহুরে প্রবেশ করার সাথে সাথে শিফা যেন হাঁসফাঁস করে উঠল। তার বুক দুরুদুর করছে। হঠাৎ করেই এই সব কিছু অসহ্য লাগতে শুরু করলো তাকে। পঞ্চমণি কেমন আঁকড়ে গেল। অবশ শিফা মুহূর্তেই ভুলে গেল আরিশের বলা সমস্ত কথা, শুধুই মনে থাকলো এক ঝাঁক অর্ধসত্য। শিফা সিটে বসতে চাইল না, তানিয়ার দিকে তাকিয়ে বলল, ওয়াশরুমে যাব, চল না আমার সাথে। তানিয়া সায় দিল। দিয়া আর রেশম গেল না। দুই বান্ধবী হাঁটা দিল একদম লাস্ট করিডোরের লেডিস ওয়াশরুমের দিকে।
এদিকটা ফাঁকা, নেই তেমন মানুষ। তানিয়া চোখে মুখে পানিতে বেরিয়ে এলো। শিফা বলল, অপেক্ষা কর, যাবি না। তানিয়া মাথা নাড়লো, গিয়ে দাঁড়ালো কাছের দেয়ালের সামনে। মনোরম পরিবেশ উপভোগ করতেই লাগলো। হঠাৎই তানিয়ার কোমরে কেউ হাত রাখল। চমকে উঠল তানিয়া। সেই জায়গায় যেন জ্বলি উঠল। বুকে হাত রেখে পেছন ফিরে তাকাতে দেখলো দুই অচেনা ছেলে একদম তার সামনে দাঁড়িয়ে, ঠোঁটে তাদের কুটিল হাসি। ভয়ে তানিয়া সিটিয়ে যায়, হাঁপড়ের মতো হাঁপাতেই থাকে সে। দুটি একে অপরের দিকে তাকিয়ে বলে, এটাই তো তাওসিনের মাল। হ্যাঁ ভাই, এর প্রতি পাগল ওই হারামির বাচ্চা। ইট ওয়াজ টাইম টু রিভেঞ্জ। শালা পথ থেকে হাঁটিয়ে দিলে আমাদের, আজ ওর বুকে আঘাত করব। এই দুই চার হাত বাড়লো তানিয়ার দিকে। তানিয়া যেন বেমালুম, অতি ভয় পেয়ে যেন সে পাথর। তার কোমরে সেই অংশ পুড়ে যাচ্ছে। এইভাবে কোনো পুরুষের ছোঁয়া সে পায়নি, তার উপর এটা ঘৃণিত ছোঁয়া। তানিয়ার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে নিজেকে বাঁচাতে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু আজ কণ্ঠ যেন বেইমানি করলো তার সাথে। দেয়ালের সহিত নিজেকে মিশিয়ে ফেললো সে। আচানক কারোর আসার শব্দে দুই ছেলে চকিত হলো। কেউ যেন দ্রুত পায়ে এদিকেই আসছে। মুহূর্তেই পালালো সেই বর্বর মানসিকতার অমানুষ। তানিয়া এবার জোরে কেঁদে উঠল, দেয়াল ঘেঁষে বসে পড়ল। মুহূর্তে কি হলো তার সাথে? শিফা এসে তানিয়ার এহেন অপ্রত্যাশিত আচরণে থমকে যায়। তার বুক কেঁপে উঠছে। দৌড়ে তানিয়ার কাছে এসে অশান্ত হয়ে জিজ্ঞেস করে, তানি, তানি কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তানি, তাকা আমার দিকে। তানিয়ার কাছে থামার নাম নিচ্ছে না। শিফা কিছুক্ষণ তানিয়াকে শান্ত করতে চেষ্টা করে, জানতে চায় কি হয়েছে, কিন্তু উপায়ন্তর না পেয়ে শিফা ফোন করে তাহসিনকে। তার মনে হলো এই মুহূর্তে তাহসিনকেই দরকার। শিফার মুখ থেকে তানিয়ার অবস্থা শুনে তাহসিনের মাথায় যেন বাজ পড়ে। সময় গড়ালো না বেশি, তাহসিনের সাথে আরিশও হাজির হয়। তাহসিন পাগল প্রায়। তানিয়াকে আলতো আগলে নিয়ে নরম কণ্ঠে কান্না থামাতে বলে, তানি, ডোন্ট ক্রাই প্লিজ। বলো কি হয়েছে? না বললে বুঝবো কেমন করে? তানি, আমার বুকের ভেতর অস্থিরতা বাড়ছে, বোঝো আমায়। বলো কি হয়েছে? তানে ফুপি উঠে থেকে থেকে অতঃপর সবটা খুলে বলে। তাহসিনের চোখের রং ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করে। দেহ কাঁপছে তার। কপাল ঘাড় এর শিরা দৃশ্যমান হয়। চোয়াল শক্ত করে দৃঢ় কণ্ঠে আরিশকে বলে, আরিশ, অডিটোরিয়ামের 4টে গেট বন্ধ করতে বলো। বন্ধ? বেশি দূর যায়নি, ওরা বেরোতে পারবে না। তাহসিন তানিয়ার কবজি চেপে ধরে। পাশের ব্যালকনি থেকে তুলে নেয় মোটা বাঁশের লাঠি। অডিটোরিয়ামের এই পাশে কিছু কাজ চলছে, তার জন্যই এইরকম মোটা শক্ত লাঠি পড়ে আছে। তাহসিন কোনো দিকে না তাকিয়ে হনন করে হেঁটে যেতেই লাগলো। এক হাতে তার প্রেয়সী, অন্য হাতে মোটা বাঁশের লাঠি। শরীর তার লৌহ মানব। তাহসিনকে এইরকম অবস্থা দেখে তানিয়া নিজেই কম্পিত হচ্ছে। তানিয়া তাহসিনকে কিছু বলতে চাইলেও পারল না। তাহসিনের শরীর থেকে কেমন গরম বাতাস নির্গত হচ্ছে। চোয়ালের এক পাশ কেমন লাল লাগছে। তাদের পিছে পিছে এলো শিফা আর আরিশ। এদিক সেদিক তীক্ষ্ণ নজরে পরখ করলো সব। অবশেষে একদম অডিটোরিয়ামের পেছন দিকে গেল। চোখে পড়লো দুই ছেলে পাঁচিল টপকানোর চেষ্টায় লিপ্ত, কিন্তু বিশাল উঁচু পাঁচিলের জন্য তারা অসফল। তাদের দেখে তানিয়া তাহসিনের পেছনে যায়। তাহসিন বুঝে নেয় সবটা। খ্যাপা হায়নার মতো তেড়ে যায় তাদের দিকে। তাহসিনের মধ্যে যেন অশরীরী কিছু ভর করেছে। সব শক্তি দিয়ে এক ছেলেকে মাটিতেই ফেলে পাগলের মতন লাঠির আঘাত করতে লাগলো। চিৎকার করে উঠল ছেলেটি। তাহসিন ক্রুদ্ধ কণ্ঠে বলতে লাগলো, ইউ ব্লাডি বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ টু টাচ হার, হাউ ডেয়ার ইউ রিচ আউট টু মাই ওমেন, আই উইল কিল ইউ রাস্কেল। এদিকে তাহসিনের মার দেখে অন্য ছেলেটি পালাতেই নেয়, অমনি তাকে ধরে আরিশ। সুঠাম দেহের বিশাল হাতের থাপড়ে উল্টে পড়ে মাটিতে। আরিশ ছেলেটির পিঠের উপর পা তুলে চেপে ধরে। ফোন বের করে কাউকে কল করে। অতঃপর তানিয়া আর শিফার দিকে তাকায়। মেয়ে দুটি একে অপরের সাথে মিশে দাঁড়িয়ে আছে, খিচিয়ে আছে তারা। আরিশ বোঝে তারা ভয় পাচ্ছে। আরিশ গলার আওয়াজ শক্ত করে বলে, তাহসিন থাম এবার, ওরা ভয় পাচ্ছে। শেষের কথাটা শুনে থামে তাহসিন। নিজের লাল চোখ জোড়া দিয়ে তাকায় তানিয়ার পানে ছেলেটা শুয়ে কাতরাচ্ছে। তাহসিন তানিয়ার দিকে এগিয়ে বলে, তুমি কেন ভয় পাচ্ছ তানি? ওরা অন্যায় করেছে, তাই শাস্তি পাচ্ছে। তানিয়ার অদ্ভুত লাগলো তাহসিনের কথা। সে ধীর কণ্ঠে বলল,
শান্ত হন তাহসিন, দেখুন আপনি ওদের যোগ্য শাস্তি দিয়েছেন, এইবার শান্ত হন। তাহসিন শান্ত হতে চায় কিন্তু সে অক্ষম হচ্ছে বারংবার। সমাজে ভালো মানুষের পোশাক পরেছে কিছু অশুভ দূষিত মানুষ, যাদের মস্তিষ্কে বয়ে চলে কাউকে কষ্ট দেওয়ার অভিযান। তাহসিনের সাথে শত্রুতার কারণে আজ এক নিরীহ প্রাণ নির্যাতিত হতো। অডিটোরিয়ামের একটি কমন রুমের সোফায় বসে রয়েছে তাহসিন, দুই পায়ের উপর হাতের ভর দিয়ে মাথাটা চেপে ধরে আছে। পাশে তানিয়া অনবরত কেঁপে যাচ্ছে। একদিনই এত কিছু সে মেনে নিতে পারছে না। 30 মিনিট আগে পুলিশ এসে সেই দুইজন ছেলেকে নিয়ে যায়, তাদেরকে এইভাবে মারার জন্য। অবশ্য তাহসিনকে কিছু কথা বলে, তাহসিন অবশ্য সেগুলো গ্রাহ্য করে না। নিস্তব্ধ কমন রুম। সিফা আর আরিশ দাঁড়িয়ে কিছুটা দূরে। আরিশ ফোঁস করে শ্বাস ছাড়ে, পানির বোতল নিয়ে এগিয়ে আসে তাহসিনের দিকে, পাশে বসে কাঁধে হাত বুলিয়ে বলে, পানি খা, শান্ত হ। আই এম ফাইন। ওকে দে পানি। কাঁপছে কেন ও? আরিশ একইভাবে বলে। ভয় পেয়েছে তোকে অ্যাগ্রেসিভ দেখে। তাহসিন কপাল ঘষে আপন মনে বলল, হোয়াই আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। আরিশ বোঝে বন্ধুর মনোভাব, ছোটবেলা থেকেই দেখছে সে তাহসিনের এহেন আচরণ। এটা তার জন্য নতুন নয়, কিন্তু তানিয়া সে তো এত কিছু জানে না। আরিশের ভয় হয় তার বন্ধুর জীবন থেকে এই রাগ যাতে কিছু ছিনিয়ে না নেয়। আরিশ কিছু পল চুপ থেকে বলল, ওকে সামলা, আমরা বাইরে অপেক্ষা করছি। নো, তুই শিফাকে নিয়ে চলে যা। তানিয়া আমার সাথে যাবে। আর শামীমকে বলে দে দিয়া আর রেশমকে নিয়ে চলে যেতে। ওদের জন্য এখানে বেশিক্ষণ থাকা ঝুঁকিপূর্ণ হবে। আরিশ মাথা নাড়ল, অতঃপর শিফাকে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। শিফা অবাক হয়ে বলল, তানিয়া, তানিয়া একা? কেন, আমার বন্ধু যে রুমে আছে সেটা চোখে পড়েনি? কিন্তু তাহসিন ওকে নিয়ে আসবে, তুমি আমার সাথে যাবে। শিফা শুকনো ঢোক গিলে তার মনের কোণে ভেসে ওঠে সেই দৃশ্য। মেয়েগুলোর বলা কথা, সূক্ষ্ম যন্ত্রণা ছেয়ে যায় অন্তরে। আরিশ তার না কথাটা স্মরণে আসতে শিফা ভারী শ্বাস ছাড়ে। তার অতিরিক্ত চিন্তাধারা আজ বিশাল আকার ধারণ করে। কানে শুনে সেই দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। কল্পনা করে অন্য নারীর সাথে আরিশের হাস্যোজ্জ্বল চেহারা। শিফা এবার চমকায়, হঠাৎ করেই তার কি সবকিছু কেমন ঘোলাটে লাগছে। আরিশের সাথে কাটানো মুহূর্ত, প্রতিটি মুহূর্ত যেন নিমিষেই কেমন অগোছালো হয়ে গেছে। শিফা তার সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষের দিকে না তাকিয়ে বলে উঠছে, আমি যাব না আপনার সাথে। কথাটি শেষ হতেই দেরি হলো, কিন্তু শিফার স্থান ত্যাগ করতে মিলি সেকেন্ডও দেরি করলো না। শিফা যত দ্রুত সম্ভব পা চালাচ্ছে। কিছুতেই এই মানুষটার সামনে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। শিফার ভাবার উচিত ছিল এমন অ্যাট্রাক্টিভ গুণবান পুরুষের জন্য সে নয়। আরিশের সব কিছু বুঝে উঠতে কিছুটা সময় লাগলো, কিছুটা বোকা বনে গেল বচে। মেয়েটার এহেন চলে যাওয়া আরিশের কাছে কিছুটা অবাকই ঠেকলো, অতঃপর চাপলো রাগ। মেয়েটার সাহস কি করে হয় তাকে এইভাবে অগ্রাহ্য করে চলে যাওয়ার। এতক্ষণে শিফা করিডোর পেরিয়ে গেছে। আরিশ লম্বা শ্বাস টেনে দাঁত পিষে এক প্রকার ছুটে যায় সেদিকে। নিস্তব্ধ কাটায় তাহসিন। তানিয়া কেমন ছন্নছাড়া হয়ে বসে আছে, তার নিষ্পলক দৃষ্টি ফ্লোরে। তাহসিন এবার উঠে দাঁড়ায়, সোজা গিয়ে তানিয়ার সামনেই বসে। মেয়েটার অতি নিকটে তানিয়ার অবাধ্য চুল কানের পেছনে গুজে দিল আদুরে ভঙ্গিতে। তানিয়া তখনও নির্বিকার। তাহসিন তানিয়ার পানে তাকে হাসকি কঞ্চে বলে, যাকে ছোঁয়ার অপেক্ষায় আমার প্রতিটা প্রহর, তার দিকেই বাড়ানো অপবিত্র হাতকে আমি কিভাবে অক্ষত রাখি? তাহসিনের কণ্ঠে কি ছিল জানা নেই, তবে তার প্রতিটি বাক্য তানিয়ার অন্তরে ঢেউয়ের ন্যায় উদাল পাতাল সৃষ্টি করে। তানিয়া মাথা তুলে তাকায়। এই তাহসিনের সাথে তখনকার হিংস্র তাহসিনের কোনো মিল নেই। এখনকার তাহসিন যেন কোনো এক প্রেমিক পুরুষ, যে তার প্রেমিকার মন মানাতে সমস্ত কিছু করতে রাজি। তানিয়া ভারী কি নিঃশ্বাস ফেলে স্থির কণ্ঠে বলল, আপনি এমন কেন তাহসিন? কেমন? কোনো এক জ্বলন্ত বিভীষিকা। তাহসিন হাসে খানিক। তানিয়া তা দেখে লক্ষ্য করে তার বুকে ত্রিম ত্রিম শব্দ। তাহসিন বলে, কিন্তু আমি ওই জানোয়ারদের পুড়িয়ে ফেলতে পারিনি, তাহলে এমন জ্বলন্ত বিভীষিকা হয়ে লাভ কি? আপনি কি বলতে চাইছেন? আপনি ওদের সাথে যা করেছেন সেটা অনেক কম হয়ে গিয়েছে। তাহসিন মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তানিয়া অবাক হয়ে তাকিয়ে রয় সামনে সুঠাম তনুর মানুষটির দিকে। তানিয়া এবার তাহসিনের কাঁধের
দিকে অল্প ছিঁড়ে যাওয়া পাঞ্জাবির পানে তাকিয়ে বলে, আপনার পাঞ্জাবি ছিঁড়ে গিয়েছে। আজকে যা হয়েছে আমার জন্য হয়েছে, তাই না? তাজিন এবার নিজের দিকে তাকায়। পরপর তানিয়ার দুই হাত ধরে সংগোপনে তানিয়া চকিত হলো। হাত দুটো সাথে পুরো বাহু শিরশির করে উঠল, তাও সামলালো শুকনো ঢোক চিপে। তাহসিন আমোদ কঞ্চে বলে, হুম, শুধু আজ কেন, বাকি পুরোটা জীবন এইরকম পাশে থাকবো তোমার। এরপর তোমাকে ছোঁয়ার আগেই তাদেরকে গুড়িয়ে ফেলবো। সারা জীবন। তানিয়ার কণ্ঠে অবাকতা বিস্ময়। তাহসিন তানিয়ার মুখমণ্ডল নিজের দিকে ঘোরায়, লম্বা শ্বাস টেনে কঠিন স্বরে বলে, আই এম নট জোক পারসন তানি, আই এম ভেরি সিরিয়াস। তানিয়া এবার সামান্য হেসেই উঠল। তাহসিনের রাগি রাগি কণ্ঠ শুনে বলল, আবার রাগ? আমাকে তো মনে হয় এবার দমকল ডাকতে হবে। তানিয়ার কথায় ফোঁস করে শ্বাস ছাড়ে তাহসিন। অতঃপর তানিয়ার হাত ধরে উঠায়, সন্দিহান চিত্তে বলে, আর ইউ ওকে? ঠিক আছে, আমি বাড়ি যেতে চাই। চলো। কিন্তু শিফা, রেশম, দিয়া? শিফাকে আরিশ নিয়ে গেছে, দিয়া আর রেশমকে শামীম পৌঁছিয়ে দেবে। তানিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাহসিন তানিয়ার হাত ধরেই নিয়ে গেল বাহিরের দিকে। শিফার হাতে হ্যাচকা টান মারে আরিশ। রাগে কপালের শিরা ফুলে উঠেছে তার। পারে না শিফাকে নিজের বুকের নিচে পিষে ফেলতে। মেয়েটা থেকে উপেক্ষা করছে, সাহস কত এই মেয়ের! আরিশ শিফাকে নিজের দিকে টেনে নিয়ে আসে। এদিকে শিফা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তা কি সম্ভব? এই বিশাল দেহের কাছেও পিপিলিকার সমান। ও আরিশ চোয়াল শক্ত করে ছটফট করতে থাকা শিফাকে এক ধমক দেয়। এই সমস্যা কি? চুপচাপ দাঁড়িয়ে থাকো। শিফা হয় ঠেটা। সে আরিশের কথায় পাত্তা দেয় না, এক নাগারে বলেই যাচ্ছে, আমায় ছাড়ুন, আমি যাব না আপনার সাথে, ছাড়ুন আমায়। অতি রাগে আরিশ দিক খাড়া। মেয়েটার হঠাৎ হলোটা কি? আরিশ নিজের কণ্ঠ খাদের আমি শিফার মুখের দিকে ঝুঁকে দৃঢ় কণ্ঠে বলে, আমার সাথে যাবে না তো কার সাথে যাবে? কেউ আসবে তোমার নিতে? স্পেশাল কেউ? বিএফ নাকি? শিফা থমথমে খেয়ে যায়, তাও লাফালাফি থামায় না। মিনমিনি স্বরে আওড়ায়, কেউ আসবে না, আমি একাই যেতে পারবো। আরিশ এইবার হাত ছেড়ে দেয় শিফার। ঘাড় বাঁকিয়ে ভাবলেশীন কণ্ঠে বলে, যাও, একা যাও। তোমার কোনো বান্ধবী তোমার সাথে নেই, আমিও যাব না। রাস্তা চেনো নিশ্চয়ই। শিফার হাবভাব ক্ষণিকেই নিয়ে যায়। সে রাস্তা চিনে না। নিজের এলাকায় যেখানে এখনো পর্যন্ত আয়ত্তে আনতে পারেনি, সে নাকি এত দূর থেকে বাড়ি ফিরে যাবে, তাও একা? হাস্যকর। শিফাকে থম মেরে দাঁড়িয়ে যেতে দেখে আরিশ বাঁকা হাসে। মেয়েটাকে সে এতদিন বুঝে ফেলেছে। শিফার দৌড় কতদূর তা ভালো আন্দাজ করতে পেরেছে আরিশ। ধীর পায়ে এগিয়ে এসে শিফার ঠিক পিঠ দেশে ঘেঁষে দাঁড়াইছে, মাথা নামিয়ে ঠিক কানের গোড়ায় বলে, কি হলো বার্ড? অ্যাংরি বার্ড থেকে হঠাৎ চড়ুই পাখি হয়ে গেলে কেন? শিফা এবার ফুপিয়ে উঠছে। নিজের দুর্বলতা সম্পর্কে সে জানে। মৃদুর সাথে অনেক কিছুতে সে অবুঝ। অবুঝ হওয়া দোষের কিছু নয়, কিন্তু কলেজ পড়ুয়া একটা মেয়ের একটু বুঝ হওয়া উচিত। রাস্তাঘাট তার আয়ত্তের বাইরে। যেখানে যায় ফ্যামিলির সাথে, না হলে বান্ধবীদের সাথে যায়। খুব কম সে একা বেরোয়। দুঃখ রাগ মিলিয়ে শিফার অবস্থা এখন নাজেহাল। হুট করে শিফা কেঁদে উঠল। আরিশ কিছুটা উদ্বিগ্ন হয়। হলো কি তার? বার্ডের আনসান করে আরিশের মন, তাও শক্ত থাকে। হঠাৎ শিফার আঙুলের মাঝে নিজের বৃহৎ হাতের প্রবেশ ঘটায়। লম্বা পা ফেলে গেটের দিকে নিয়ে যেতে যেতে বলে, আজকাল আমার একটা রোগ দেখা দিয়েছে বার্ড। রোগটার নাম কি জানো? শিফা কান্নারত অবস্থায় বোকা নারী হয়ে মাথা নাড়ায় এদিক ওদিক। আরিশ গম্ভীর স্বরে শুধয়, প্রেম রোগ। এই যে আমি ভুগছি, যতক্ষণ আমার এই বুকের ভেতর তুমিও চলবে, ততক্ষণ এই রোগের বিনাশ নেই। শামীমের গাড়ি থামে সড়ক কিনারে। রেশমের এক খালা এই পাশেই থাকে। রেশম আজ বাড়িতে ফিরবে না। তার মা ফোন করে বলেছে এইখানেই থাকতে। রেশমের খালাতো বোন নাকি আজ বাড়িতে একা। দিয়া ঠোঁট উল্টে রেশমের দিকে তাকায়, বলে, যাস না। যেতাম না, আজ খালারা বাড়িতে নেই, বোন একদম একা হয়ে যাবে, তাই মা বললো এখানেই থাকতে। তোর বোনকেও আমাদের সাথে নিয়ে চল। ধুর, সে বললে হয়, কাল বিকালেই ফিরে যাব। আজ আসি তাহলে, সাবধানে যাবি আর ফোন করবি পৌঁছেই। দিয়া উদাস হয়ে মাথা নাড়ায়। রেশম নেমে আসে। অতঃপর জানালা থেকে শামীমের দিকে তাকিয়ে হেসে বলে, ধন্যবাদ দা ভাই, আর দিয়াকে সেফলি বাড়ি পৌঁছাবেন প্লিজ। শামীম
মাথা দুলিয়ে বলে, আফসোস, শি ইজ মাই রেসপন্সিবিলিটি রাইট নাও। রেশম বিদায় নেয়। রেশমকে যতক্ষণ দেখা গেল দিয়া দেখলো, পরপর ছোট্ট শ্বাস ছেড়ে বলল। চলুন। শামীম সিটে মাথা এলিয়ে বলল, সামনে এসো দিও। কেন? ডু ইউ লুক লাইক ইউর ড্রাইভার? দিয়া অবাক হয়, কিছুটা মৃদু স্বরে বলে। সামনে যেতেই হবে। শামীম দীর্ঘশ্বাস ছেড়ে দৃঢ় কণ্ঠে বলে, ওকে এসো না, কিন্তু প্রতি মিনিটের ভাড়া 1000, আর তোমার বাড়ি এখনো 40 মিনিট, মানে সব মিলিয়ে। এই টাকার পিশাচ, এত টাকা নিয়ে কোথায় যাবেন আপনি? টাকা না থাকলে কে ভাও দেবে ম্যাডাম? টাকা জীবন কাটানোর জন্য একটা অন্যতম উপাদান, কিন্তু সব যদি টাকা দিয়েই হয়ে যেত তাহলে কেউ ভালোবাসা না পাওয়ার কষ্টে আত্মহত্যা করত না। আপন মানুষ, স্নেহের পরশ, সুখের ছায়া, ভরসার হাত, এগুলো কিন্তু কেনা যায় না, বেচাও যায় না। ধপ করে শব্দ হয়। দিয়া পাশে বসেছে। শামীম দিয়ার দিকে তাকায়। মেয়েটা তার কথা সত্যি নিয়েছে। কথাটি ভেবেই কিছুটা হাসলো অগোচরে। দিয়া কিছুটা ফুঁসে উঠে শামীমের দিকে তাকিয়ে দাঁত খিচে বলল। দিয়ার কণ্ঠে ভারী কিছু। শামীমের অন্তর থেমে গেল। কেউ কখনো এমন করে তাকে বোঝায়নি। ছোটবেলা থেকে শামীম একটি সচ্ছল পরিবারে বেড়ে উঠেছে। টাকার পেছন ছুটতে দেখেছে আপন কাছের মানুষদের। টাকা দিয়ে সব পেয়েছে, কিন্তু আদতেও কি সব পেয়েছে? না, পায়নি। শামীম বুক ভারী করে শ্বাস ছাড়ে। মেয়েটা কেন আগে আসেনি তার জীবনে? কেন? শামীম গলা ভেজায়। দিয়ার দিকে গভীর চোখে তাকিয়ে বলে, দিয়া, তোমার কি মনে হয় আমি কারোর দায়িত্ব নিতে পারবো না? এটা কেমন কথা? পারবো কি পারবো না? পারবেন, কেন পারবেন না? কিন্তু এখন আপনার একটা দায়িত্ব, সেটা আমাকে বাড়ি পৌঁছিয়ে দেওয়া। বলি দিয়া হাসল কিছুটা। শামীম অনিমেষ দেখলো নেই হাসে। সারা জীবন তোমায় বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার দেওয়া যায় না দিয়া? সজোরে ব্রেক কষে গাড়ির। চারিদিকে প্রায় অধরে ভরা। সন্ধ্যা পেরিয়েছে। শিফা জানালার বাড়িয়ে পরক করতেই দেখলো আশপাশ কেমন শুনশান। শিফার অন্তরাত্মা কেঁপে উঠল। এতক্ষণ কান্না থেকেই সে চোখে দখল করে এখন একরাশ ভয়। এতক্ষণ কান্না করতে থাকা সেই চোখে এখন দখল করেছে একরাশ ভয়। অতি ভীতু নজর কোনো রকমে পাশ ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে চিত্ত ছলাৎ করে ওঠে। আরিশ অপলকেই তাকিয়ে আছে তার দিকেই। হাফ হাফ লক্ষ্য করা যাচ্ছে না। শিফা শুকনো ঠোক চিপে বলল, এখানে কেন? বাড়ি যাব না? না, প্রথমে তোমাকে অজ্ঞান করব, তারপর বিক্রি করে দিব। শিফার চোখ বেরিয়ে আসার উপক্রম। পেট ভয়ে মোচড় দিয়ে উঠল। থরথর করে করতে করতে গাড়ির সিটের সাথে লেগে গেল সে। আর চুপচাপ দেখলো শিফার কার্যক্রম। শিফা এবার কেঁদেই ফেলে, বলে, আমি বাড়ি যাব। আমায় বিক্রি করবেন না প্লিজ। কিন্তু তুমি তো অলরেডি সোল্ড। কে তোমাকে নিজের নামে করে ফেলেছে আজীবনের জন্য। শিফা হা করে রয়। সে অবাকের শীর্ষে। সামনের মানুষটি কি সব বলছে। ভারী শ্বাস টানছে শিফা। ডুকরে বলে উঠছে, আমি আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি প্রচুর খারাপ। এতদিন আমার সাথে ভালো ব্যবহার করে এখন আমার সাথেই এমন করলেন কেন? আপনি তো অন্য কাউকে চান, তাহলে এত আশা জাগালেন কেন আমার মনে? আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আপনি একটা বাজে মানুষ। হুক করে কাঁদছে শিফা। এদিকে আরিশ ভ্রুকুচকে সবটা শুনে এবার সোজা শিফার হাত টান দিয়ে নিজের একদম কাছে নিয়ে আসে। দুই বাহু ধরে সান্নিধ্য আরো বাড়ায়। শিফা বাকবাকুম হয়ে যায়। শিফার এক গালে হাত রেখে তীক্ষ্ণ কণ্ঠে বলে, আমি কাকে চাই? শিফা কথা বলে না, ফুপিয়ে যায় সমানতাল। এদিকে আরিশ চটে যায়। শিফার ঘাত চেনে নিজের মুখের কাছে এনে নিষ্পিস ভঙ্গিতে বলে, শিফা, উত্তর দাও, না হলে একদম কিস করব। ছোটে, আই সোয়ার, নিঃশ্বাস ফেলতেও দেব না, মেরে ফেলবো এইভাবেই। শিফার জান যায় যায় অবস্থা। জিম আঁখি মেরে তাকিয়ে রয় আরিশের মুখ পানে। বাহিরে সোডিয়ামের আলোয় কিছুটা ভেসে উঠেছে আরিশের রক্তিম চেহারা। শিফা শুকনো ঢোক চিপে অতি ধীর কণ্ঠে বলে, ওই মেয়েটা যে আপনার পাশে দাঁড়িয়েছিল আজ, তাকে চান আপনি? আমার ক্লাসমেট আপনাদের সাথে দেখেছে সেই রাতে। চা স্টপ স্টপ, কোন ভিত্তিতে তুমি বলো সে আমার কাছে কেউ? ইউ নো হোয়াট, ইউ আর আ স্টুপিড। যে যা বলবে তুমি তার কথার অর্থ নিজের মতো করে ভেবে নেবে, এই সাহস কে দিয়েছে তোমায়?
তার সাথে আমার কোনো সম্পর্ক আছে? এটা ভাবার সাহস কে দিয়েছে? আমি বলেছি তার সাথে আমার কোনো সম্পর্ক আছে? বলেছি? জাস্ট স্টপ ইউর ফাকিং টিয়ার্স। উত্তর দাও। এক প্রকার চিৎকার করে থামলো আরিশ। তার প্রশস্ত দেহখানা কাঁপছে রাগে। এদিকে শিফা যেন হাঁসফাঁস করে। সে এইবার অবশ্যই বসে যাবে এমন অবস্থা। শিফার ঠোঁট ভেঙে আসে, আবারও কেঁদে উঠল মেয়েটা। আর হাত এইবার খুলে যাওয়ার তাল। আরিশ এত জোরে চেপে ধরে আছে, আরিশের অ্যাডমাস অ্যাপেল অদ্ভুতভাবে ওঠানামা করছে। নিস্তব্ধ পরিবেশে শুধু শোনা যায় শিফার ফুপানির শব্দ। আরিশ এইবার শিফাকে নিজের সাথে মিশিয়ে নিল। আরিশ কি করছে সে নিজেও জানে না। শিফার কান্নারত গালে নিজের নাক দাবিয়ে বলে, যে প্রশ্নের উত্তর নেই সে কথা মাথায় আনো কেমন করে? আমি কি ডাবল স্ট্যান্ডার্ড বয় মনে হয়? আমি কি চরিত্রের ত্রুটি নিয়ে চলাফেরা করি? কি মনে হয়? শিফা চোখ বন্ধ করে আছে। আরিশের এত কাছে আসা তার অন্তরে ঝড় তুলছে। মানুষটার গভীর নিঃশ্বাস তার সর্বত্র ভেদ করে হৃদয় ঝড় তুলছে। শিফা আরিশকে চিনেছে অনেক, মানুষটার গুণগান করতে শুনেছে অনেককে। শিফা শুকনো ঢোক গিলে বলে, আমার মনে হয় কি মনে হয় বার্ড? মনে হয় কি মনে হয়? মনে হয় আপনি ভালো ছেলে। আরিশ ঝট করে চোখ মেলে তাকায়। তার আদুরে বলে কি, এই বয়স পর্যন্ত আরিশের জীবনে পাওয়া সমস্ত কমপ্লিমেন্ট যেন এই ছোট্ট ভালো ছেলে শব্দের কাছে ফিকে পড়ে গেল। আরিশ কিছুটা সরে এসে শিফার দিকে তাকিয়ে বলে, তখন যে খারাপ বললে? ভুল বলেছি। মা বলে কারোর কথায় কাউকে খারাপ না ভাবতে। আমি সরি, তখন বুঝিনি। কি দারুণ স্বীকারোক্তি। আরিশ কি আর কিছু বলতে পারে তার বার্ডকে? না না না, একদমই না। আরিশ চোখ বন্ধ করে রুদ্ধশ্বাস ছাড়ে। শিফার চোখের পানি মুছিয়ে দেয় পরম যত্নে। বলতে থাকে, মেয়েটি আমার জাস্ট ক্লাসমেট ছিল। সেদিন রাতে তার সাথে হঠাৎ দেখা হয়, শুধু একটু দাঁড়িয়ে কথা বলেছে। এই যে আমি তো একজনকে চেয়ে ফেলেছি শিফা। একটা চড়ুই পাখি উড়ে এলো এক বাবার বুকের নরম জায়গা থেকে, আর ওর এসে বাধা বাটলো আমার বাম পাজরের হাড়ে। শিফা চ্যাপ চ্যাপ করে তাকিয়ে রইল আরিশের দিকে। তার কিছু বুঝে ওঠার আগে আরিশ করল এক অকাঙ্ক্ষিত কার্য। আপন প্যান্টের পকেট থেকে একটি বক্স বের করে তার মধ্য থেকে বের করলো একটি পাথরের চকচকে আংটি। মুহূর্তে সেই আংটি শিফার বাম হাতের অনামিকা আঙুলে পরিয়ে গভীর এক চুমু দেয় শিফার হাতের পিঠে। শিউরে উঠল শিফার সমস্ত কায়া। আকাশে সেই সময় ডানা ছাপটে উড়ে গেল এক ঝাঁক পাখি। আপি, তোমার বয়ফ্রেন্ড আছে? আপন খালাতো বোনের মুখ থেকে এমন কথা শুনে রেশম সুকুঞ্চিত করলো। অতপর ব্রেডে বাটার স্মেল করতে করতে বলল, না, কেন? তোর আছে নাকি? চপল পায়ে এগিয়ে এলো রেশমের খালাতো বোন কুসুম। মেয়েটা অতি চঞ্চল। এগিয়ে এসে এক প্রকার রেশমের কাঁধে ধরে ঝুলেই পড়ে। চনমনে কঞ্চে বলে, মানে একটু একটু আছে। রেশমের হাত থেমে যায়। বলে কি মেয়েটা, একটু একটু আবার কি? চোখ ছোট ছোট করে কুসুমের দিকে তাকিয়ে বলে। কুসুম আমতা আমতা করে হাত কুচলিয়ে বলে, আরাফ লাভস মি বাট আই এম নট। কিন্তু আমার ওর সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। এটা কি লাভ আপি? রেশম ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। কুসুমের মনোভাব সে বুঝেছে। অবশ্যই এই বয়সে এরকমের অনুভূতি অতি সাধারণ, কিন্তু যদি সঠিক নির্দেশিকা এরা না পায় তাহলে তাদের ভুল পথে অগ্রসর হতে বেশি সময় লাগে না। রেশম মুচকি হাসে, বোনের হাত টেনে সোফায় বসায়। বাড়িতে তারা দুইজন। আজ রাতের দিকে ফিরবে রেশমের খালা খালু। কাল সারা রাত গল্প করে কাটিয়েছে রেশম আর কুসুম, তাই সকালে উঠতে দেরি হয়েছে। রেশম লম্বা শ্বাস টেনে বলে, টাইম স্পেন্ড করতে ভালো লাগাই ভালোবাসা নয়। আসলে ভালোবাসার অনেকগুলো ডেফিনেশন আছে। এখন তুই যে বয়সটা পার করছিস সেখানে শুধু ভালো লাগাই হয়। ভালোবাসা বুঝতে একটু সময় লাগে। কিভাবে বুঝবো ভালোবাসা? ভালোবাসা নিয়ে সবার নিজের নিজের এক একটা মতামত আছে। যদি আমি বলি তাহলে বলবো যে ভালোবাসা হলো একটা অনুভূতি, যাকে নিয়ে এই অনুভূতি সে যদি কখনো চোখের সামনে থেকে হারিয়েও যায় তাতেও কিন্তু ভালোবাসা কমে যায় না। কারোর জীবনে তাদের ভালোবাসা হুট করেই চলে আসে, আর কেউ কেউ নিজের ভালোবাসাকে খুঁজে নেয়। ভালোবাসা হলো দিকহীন একটা পথ, হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে চলবে না। আপি, তুমি কাউকে ভালোবাসো? এবার রেশম কুসুমের মাথায় হালকা চাটি মেরে উঠে যায়। আবারও ব্রেডে মাখন লাগায় আর বলে,
এইসব ভালোবাসা এখন মাথা থেকে বের করে খেতে আয়, নাস্তা করবি। আপি কি হয়েছে? বলো না,